দর্শক, স্বাগত জানাচ্ছি এদিন ভোটের লড়াই অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফেনী এক, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, দলটির কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। জনাব অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, এদিন ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে নির্বাচন কেন্দ্রিক কিছু বিষয় নিয়ে আজ আপনার সাথে আমরা বসেছি। আমরা আপনার আসন এবং আসনে আসলে বর্তমানে আপনারা তো বেশ কিছু নির্বাচনী অঙ্গীকার, ইস্তেহার নিয়ে আপনারা কাজ করছেন এবং পাশাপাশি সেই আসনগুলোতে আপনার যে বিএনপি প্রার্থী যিনি রয়েছেন তিনিও কাজ করছেন। তো সবকিছু মিলিয়ে আমাদের বেশ কয়েকটি প্রশ্ন থাকবে। এমন যে প্রশ্নটি আমরা প্রথম কথা বলতে চাই, আপনি জানেন যে এই আসনটিতে নির্বাচন করার কথা ছিল প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি এই আসন থেকে নির্বাচন করার কথা ছিল। তার অবর্তমানে এখন বিএনপির প্রার্থী যিনি রয়েছেন, আহ, তার বিষয়ে আসলে যেটি মুন্সি রফিকুল আলম মজনু। তো আপনি যদি বেগম খালেদা জিয়া নির্বাচন করতেন তাহলে সেই ক্ষেত্রে আসলে ভোটের সমীকরণ কি হতো বলে আপনি মনে করেন? ক্যান্ডিডেট যখন হই তখন উনি প্রার্থী ছিলেন। প্রার্থী ওনাকে সামনে নিয়েই আমি ক্যান্ডিডেট হয়েছি। আর ভোটের লড়াইয়ে আমরা মনে করি যে এটা তো একটা ধরেন অতীতে কে কী ছিল এটা আমার কাছে বিবেচ্য বিষয় না। আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা জানাই যে উনি একজন সাবেক আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। এই জন্য ওনার সম্মান তো ওনার জায়গায়। উনি যদি নির্বাচন করতেন, আমি ব্যক্তিগতভাবে জয়ের জন্যই মাঠে ভোট করতে গিয়েছি। আমার দল আমাকে অনেক কিছু যাচাই বাছাই করে আমাদের অনেক ইন্টারনাল আমাদের জরিপ হয়, জরিপ করে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি মানে ভোটের লড়াইয়ে আমি বিজয়ী হব, এই জন্যই আমি নির্বাচন করতে গিয়েছি। বিএনপি যিনি প্রার্থী রয়েছেন মুন্সি রফিকুল আলম মজনু, ওনার সাথে আপনার হাড্ডাহাড্ডি লড়াই হবে এরকম একটি তথ্য আমাদের কাছে রয়েছে, গণমাধ্যমের কাছে রয়েছে। তো বিএনপির এই প্রার্থীর উনি আসলে কতটা জনপ্রিয়, আপনি যদি আপনার জায়গা থেকে একটু মূল্যায়ন আমরা শুনতে চাই। আসলে আমি তো যেহেতু একজন ক্যান্ডিডেট, আরেকজন ক্যান্ডিডেট সম্পর্কে আমি কোনো মন্তব্য প্রথমে করতে চাই না। প্রথম কথা হলো, আমরা তো উভয়ই যেহেতু নির্বাচনের জন্য লড়াইয়ের ময়দানে আছি, জনগণ বিবেচনা করবে। আমি মনে করি আমার পক্ষ থেকে সবার জন্যই আমি সবাইকে শ্রদ্ধার সাথে আমি বরণ করে নিয়েছি যে আমি মনে করি জনগণ যাকে পছন্দ করবেন তিনি বিজয়ী হবেন। এই বছরের শুরুতেই কিন্তু আপনি এবং বিএনপি যিনি প্রার্থী রয়েছেন আপনার কিন্তু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আপনাদের উপরে আনা হয়েছে এবং আপনাদেরকে শোকজ লেটারও দেওয়া হয়েছে। উত্তর কি দিয়েছেন? কি ছিল না, এটা আসলে শোকজ লেটারটা আমি তখন ঢাকায় চলে আসি। আচ্ছা, আমি একজন আমাকে ছোট ভাই টেলিফোন করে বললো যে এরকম ফেসবুকে এসে দেখছে যে এরকম একটা শোকজ লেটারের ব্যাপার। আসলে এটা একটা ভুল বুঝাবুঝি। যাই হোক, এটা আমাকে 21 তারিখে বিকাল 4টার মধ্যে এটা নোটিশে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। তো যেই আইডি থেকে অভিযোগটা কি ছিল? অভিযোগটা তো আমি দেখিই নাই। তো অভিযোগটা এমনি আমি মানে যতটুকু আপনাদের সুবাদে বা মানে গণমাধ্যমের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে আমি কোথাও গণসংযোগে ভোট চাইছি। আচ্ছা, এই অভিযোগ। তো এইটা অভিযোগ আসলে লিখিতভাবে আমি যখন পাবো, আমি তখন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আমি যেহেতু মানে আমি এই আইন অঙ্গনে 32 বছর আছি, তো এই বিষয়গুলো আমার জুনিয়র আমি এমদাদ সে বারের। আপনি কি এখনো লিখিত কিছু পাননি? না, কিছুই পাইনি। আচ্ছা, তাহলে এই তথ্যটা কোথা থেকে এসেছে? না, এই তথ্য আসছে ফেসবুকে, আমাকে নাকি দেখছেন ওনারা যে আমাদেরকে দুইজনকে শোকজ করছেন। তখন আমি ঢাকা চলে আসি অলরেডি। আপনি কি খোঁজ নিয়েছেন নির্বাচন কমিশনে যেরকম? না, আমি একজনকে দায়িত্ব দিচ্ছি যে ওই যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, যে উনি তো বলছে যে আমার আইডি থেকে যায়নি আর কি, এটা কার আইডি থেকে আইছে, কে দিল, এটা আসলে আমার জানতে হবে আর কি। অর্থাৎ এটা সুনির্দিষ্ট এখনো যে অফিশিয়াল যে ডকুমেন্টস না, এটা নিয়ম হলো যে কোনো নোটিশ যদি আপনি কাউকে যদি নোটিশ করতে হয় তাহলে আগে আমাকে ফর্মালি এই নোটিশটা রিসিভ করাইতে হয়। আইনটা হলো এটা, এরপরে শোকজ। আচ্ছা, কিন্তু আমি তো নোটিশ রিসিভ করিনি, ওনারা তো আমাকে রিসিভ করাবে। আচ্ছা, আমি তো রিসিভ করে নেই, মানে আইনের কথা বলতেছি আর কি। তো এই জন্য যাই হোক, এটা যেহেতু প্রতিনিধি কেউ রিসিভ করেনি। না, আমার প্রতিনিধি তো কেউ মানে ওরকম রিসিভ, তারা যায়ও না আমার কোনো প্রতিনিধির কাছে। ফেনী যে আসনগুলো রয়েছে, আসনগুলোতে কিন্তু এবার তরুণ ভোটারদের কিন্তু একটি বড় ভূমিকা রাখবে এবং এই ভোটের
সমীকরণ চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে তরুণ ভোটারদের দ্বারা, এবং এই যে গেম চেঞ্জার হিসেবে দেখা উচিত তরুণ ভোটারদের। আপনারা যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে আপনাকে যদি বলি যে এই তরুণ ভোটারদের আসলে তারা কেমন প্রার্থী চায়? তরুণ ভোটারদের মধ্যে বিপ্লবের পরে, জুলাই বিপ্লবের পরে জি, মানে তাদের মধ্যে অনেক প্রত্যাশা। হুম, তারা দুর্নীতিমুক্ত একটি সমাজ চায়, জি, যেখানে প্রত্যেকেই বৈষম্যহীনভাবে তাদের সমাজে বসবাস করতে পারে, শিক্ষার অধিকার পাবে জি, এবং আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জি, আমরা মৌলিক যে অধিকারের কথা বলি, মানে এই সমস্ত অধিকারগুলো নিশ্চিত করা। জি, এরপরে তরুণ ভোটারদের মধ্যে অনেকে আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করে যে আমরা প্রযুক্তি নির্ভর কি করতে চাই। আমরা আমাদের একটা মানে আইডিয়া আছে যে আমরা জি, প্রযুক্তি নির্ভর আইটি বেসড হুম, তরুণদের জন্য, যারা মানে যাদের কর্মসংস্থানের জন্য মানে ব্যবস্থা করা যায়, জি, সেই ধরনের একটা প্রত্যেক উপজেলা কেন্দ্রিক আমাদের চিন্তা আছে, আমাদের দলেরও চিন্তা আছে। আমরা যদি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারি, আল্লাহ যদি আমাদেরকে সেই তৌফিক দেন, তাহলে আমরা তাদের বিষয়টা আমাদের কাছে অ্যাড্রেস করা গুরুত্বপূর্ণ। যে তরুণদেরকে আমরা মনে করি এরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। এবং আমাদের ফেনী এলাকার অবস্থা আপনি জানেন যে এখানে অনেকে আমাকে প্রশ্ন করে যে চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, জি, তারপরে আপনি ধরেন বালু মহল, অবৈধ হুম, দখল আছে, জি, এরপরে আপনার সিন্ডিকেট আছে মারাত্মক। এবং কৃষকদের প্রায় আমাকে প্রশ্ন করে যে আপনি সিন্ডিকেটের জন্য আমরা খুব মানে, এরপরে এখন আবার কিশোর গ্যাং আছে বিভিন্ন। মানে আপনি যেটি দুর্নীতি সুশাসনের কথা বলছিলেন যে ইয়েস, জায়গাটা, হ্যাঁ, আপনার তো নির্বাচনী ইশতেহার এগুলো রয়েছে, এবং জি জি আপনারা নির্বাচনী ইশতেহার যেটাকে বলা হয় জনতার ইশতেহার জি জি আপনারা বলছেন, এবং আপনারা জনমত নিয়ে ইশতেহারটা করেছেন, এবং সেখানে দুর্নীতি ও সুশাসন, শিক্ষা ও নারী উন্নয়ন, জুলাই বিপ্লবের চেতনা এবং সামাজিক সম্প্রীতির কথা ইয়েস বলছেন। ইয়েস ইয়েস। তো আমি যে দুর্নীতি সুশাসনের যে বিষয়টি বলছেন, সেখানে আপনারা কিভাবে এই দুর্নীতি মুক্ত বা সুশাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আপনারা? ব্যক্তিগত জীবন যদি পরিচ্ছন্ন হয়, স্বচ্ছ হয়, আমি যদি নীতি নৈতিকতার দিক থেকে স্বচ্ছ হই, আমি ব্যক্তিগতভাবে যদি কোনো টেন্ডারবাজির সাথে জড়িত না হই, চাঁদাবাজির সাথে জড়িত না হই, মানুষের কোনো সম্পদ আত্মসাতের সাথে বা সরকারি কোনো মানে অর্থকড়ি আত্মসাতের সাথে জড়িত না হই, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা মানে সুশাসন দেওয়ার জন্য প্রথম যিনি মানে আপনার এমপি হিসাবে এই নির্বাচিত হবেন, তার উপর অনেক কিছু নির্ভর করে। সে যদি মনে করেন এই যে কথাগুলো বললাম, এগুলো থেকে যদি সে পরিচ্ছন্ন থাকে, স্বচ্ছতা থাকে, মানুষের মধ্যে মানুষের কাছে জবাবদিহির অনুভূতি থাকে, মানে সুশাসনের জন্য যে শর্ত আছে, এই শর্তগুলো যদি সে নিজে মেনটেন করে, তাহলেই আমি বিশ্বাস করি যে আপনার এখানে ইনসাফপূর্ণ একটি সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং মানুষের মধ্যে মানে আস্থার পরিবেশ তৈরি করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং শিক্ষা, চিকিৎসা সহ মানুষের মৌলিক প্রয়োজনগুলো আমরা সমস্যার সমাধান আমরা করতে পারবো। ইতিমধ্যে আমি মনে করেন আমাদের মানে আপনারা সর্বস্তরের জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা কায়েমের চিন্তা করছেন, যে কথাটা বলছিলেন। আচ্ছা, শিক্ষা নারী উন্নয়নের বিষয়ে রয়েছে আপনাদের নির্বাচনী প্রচারণা বা ইশতেহারে। তো এখানে আসলে আপনারা কিভাবে করতে চাচ্ছেন এই কাজটি, শিক্ষা নারী উন্নয়নের কাজটি আপনি কিভাবে পরিকল্পনা করছেন আপনার এই সংসদীয় আসনে? আমাদের এখানে গত জি, 54 বছরে শিক্ষায় আমরা অনেক পেছনে আছি। আচ্ছা, অন্যান্য এলাকার তুলনায় আমাদের এলাকা অনেক পেছনে, কারণ আমাদের অবকাঠামোগত অনেক সমস্যা। যেমন আমি আপনাকে বলি, আমি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আমি গেছি, ভিজিট করছি, তো দেখি যে ওখানে আপনি ধরেন মানে ওনাদের আইটি সেকশন আছে, আচ্ছা, আইটি সেকশন আছে কিন্তু কম্পিউটার নাই, ঠিকমতো আইটির যে নেটওয়ার্ক নাই। আচ্ছা, এবং আমি এটা প্রশাসনকেও জানাইছি যে আপনারা কিভাবে জি, এদের সাথে কানেক্ট করেন, যে আইটি আপনি যে কোনো একটা প্রশিক্ষণের ব্যবস্থা নিলেন, জি, যে প্রশিক্ষণটা নেবেন কীভাবে, তার তো ওখানে আপনার বিদ্যুৎ থাকতেছে না, জি, নেটওয়ার্ক নাই। তাই নেটওয়ার্ক যদি না থাকে তাহলে আপনি আইটির অনেক কিছু আছে কিন্তু আসলে আপনি তো তার সাথে কানেক্টিং হতে পারতেছেন না। আমি জেলা প্রশাসনকে জিজ্ঞাসা করছিলাম, বলো যে এটা একটু ঝামেলা হয় আমাদের, তারপর অনেক সীমাবদ্ধতা আছে, তারপরও আমরা চালাই নিচ্ছি। তা আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে এই সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করব, প্রথমে অ্যাড্রেস করব এবং প্রথমে এগুলো সমাধান করব। আপনি যদি মানে যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ছাত্রদেরকে যদি
মানে আপনার জ্ঞানের দিক থেকে যদি, মেধার দিক থেকে যদি এবং জ্ঞান বিকাশের জন্য সে সুযোগ তৈরি করে দিতে না পারেন, তাহলে তো আপনি শুধুমাত্র কথা দিয়ে তো আপনার মানুষের সমস্যার সমাধান করতে পারবেন না। এজন্য আমার কাছে মনে হয়েছে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বলছেন যে আমাদের এই সমস্যাগুলো সরকার গত 3 বছর 5 বছর বলছে যে আমাদের সমাধান করে দিবে, কিন্তু এই 5 বছর এই সমস্যার সমাধান হয় নাই। যার ফলে আমাদের ছাত্রদের মধ্যে ক্ষোভ আছে, মানে বিভিন্ন ধরনের তারা আমাদেরকে অনেক সময় এই সমস্ত আপনি ধরেন আধুনিক প্রযুক্তি নির্ভর যে বিষয়গুলো, যেটা গভর্নমেন্ট দীর্ঘদিন থেকে বলতেছিল, কিন্তু সেগুলো এখন আমাদের এলাকায় পর্যাপ্ত না। আমরা বিশ্বাস করি যে এগুলো পর্যাপ্ত যদি আমরা ব্যবস্থা করি। আপনার নারী শিক্ষা কর্মসংস্থান নিরাপত্তা নিশ্চিত কথা বলছেন, কিন্তু আপনি জানেন যে আসলে জামায়াতে ইসলামের উপরে সেটা মানে আপনি অপপ্রচার বলেন আর যেভাবেই বলেন, সেটি বিভিন্ন মহলের একটি প্রচারণা রয়েছে যে জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে আসলে নারী শিক্ষা বা নারীর স্বাধীনতা বলতে কিছু থাকবে না। হ্যাঁ, তো এই যে আপনাদের ইশতেহারে কিন্তু আপনারা নারী শিক্ষা কর্মসংস্থান নিরাপত্তা নিশ্চিতের কথাগুলো তুলে নিয়ে এসেছেন, এটাকে মানুষকে বিশ্বাসযোগ্য করতে পারছেন? দেখেন, নারীদের ইজ্জত আবরু নিরাপত্তার বিষয়টা আমাদের প্রথম মানে অ্যাড্রেস। আমরা এটাকে টপ প্রায়োরিটি দিয়েই আমরা এখন, আপনি যেটা বললেন যে আসলে ইসলাম কিন্তু নারীদের শিক্ষার ব্যাপারে, নারীদের অধিকারের ব্যাপারে মানে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমরা মনে করি আপনার নারী পুরুষ সবাই আমরা মানে অধিকারের ক্ষেত্রে সাংবিধানিকভাবে আমাদের কিন্তু সবারই সমান অধিকার। এখানে কিন্তু সংবিধানে কিন্তু আপনি দেখবেন মানে কোনো লিঙ্গের উপরে, মানে কোনো ধর্মের উপরে এখানে প্রায়োরিটি দেওয়া নাই। সকল নাগরিকের কথা বলা আছে। নাগরিক বলতে নারী এবং পুরুষ সমান। আমরা মনে করি যে নারীদেরকে আমরা যদি তাদের সমাজের অর্ধেক অংশ মানে 50%, আপনি তো এখানে মাইনাস করি আপনি এলাকার উন্নয়ন করতে পারবেন না। এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে যে নারীদের ব্যাপারে আমরা চাই যে তারা প্রথম তারা নিরাপত্তার বিষয়টা আমরা অগ্রাধিকার দিব, টপ প্রায়োরিটি দিব। এরপরে তাদের শিক্ষা, লেখাপড়া, চাকরি বাকরি স্বাধীনভাবে সব কিছু করতে পারবে যোগ্যতা অনুযায়ী। এবং মানে বাধ্য হয়ে 1-2টা কথা বলি, এখন বিধবা ভাতা চালু আছে। তো আমি অনেক নারীকে জিজ্ঞাসা করছি যে আপনার বিধবা ভাতার কার্ড করতে কি পয়সা দিয়েছিলেন? হ্যাঁ, আমার থেকে পয়সা নিছে। এবং বিধবার টাকা আনতেও আমার থেকে ওখান থেকে কিছু বলা যে রাস্তাঘাটে খরচের জন্য কিছু টাকা কাইটা নিয়ে যায়। তা আমরা মনে করি যে এই যে ধরেন একটা বিধবা নারী বা এতিম অসচ্ছল ব্যক্তি, তাকে আমরা মানে টপ প্রায়োরিটি দিব এবং তার এই নারীদের সামগ্রিক সুযোগ সুবিধার ব্যাপারে আমরা মনে করি যে তাদের নিরাপত্তার বিষয়টা আমরা মানে নিশ্চিত করব। নারীরা আমাদের মায়ের জাতি, তারা সম্মান পাওয়ার, অধিকার পাওয়ার এবং তারা যার যার অবস্থান থেকে শিক্ষা এবং চিকিৎসার ব্যাপারে আমরা সর্বোচ্চ টপ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে বিবেচনা করি। নারী স্বাধীনতার জায়গাটা নিয়ে যদি আপনি আরেকবার আমাকে পরিষ্কার করতেন বিষয়টা, যে নারীরা আসলে আপনারা যদি জামায়াত দেশ গঠন করে দেশের সরকারের ক্ষমতায় যায়, সেক্ষেত্রে আসলে নারীদের যে স্বাধীনতা বলতে যে কথাটা থাকে বা এখনকার চলছে যে অবাধে চলাফেরা, তাদের চাকরি করা, তাদেরকে শপিং করা, এই জায়গাগুলোতে আপনাদের কোনো বাধা নিষেধ বা কোনো আইন তৈরি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, আপনারা কি মনে করছেন? নারীদের এই যে স্বাধীনভাবে চলাফেরা করা, তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি বাকরি করা এবং তাদের আপনার বাজারঘাট করা স্বাধীনভাবে, ইসলাম সবকিছুই এখানে মানে সবার জন্য ইকুয়াল ফ্যাসিলিটি দিয়েছেন এবং এখানে আমরা মনে করি যে আমরা মোটিভেশন করব, তবে একদিনে না, আমরা ধারাবাহিকভাবে মানে ধরেন একজন আপনি দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন, বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমি লেখাপড়া করছি, আপনি জানেন না কোথায় করছেন, তো এখানে দেখেন মানে আমাদের মেয়েদের মধ্যে তো হেজাব পরা আগে ছিলই না, খুবই কম ছিল। আমাদের সময় দেখতাম আমরা যে আমরা অফেনই লেখাপড়া পাশাপাশি আমরা চা খেতাম, আড্ডা দিতাম এরকম। তো এখন মনে করেন এই যে মানে হেজাবের ব্যাপারে অথবা বোরকা পরানোর ব্যাপারে তাদেরকে বলা লাগতেছে না, তারা নিজের ইজ্জত আবরু নিরাপত্তার বিষয়টা তারা চিন্তা করতেছে যে না, আমাদের নিরাপত্তার জন্য এটা দরকার। এই জন্য আমরা মোটিভেশনের মাধ্যমেই তাদেরকে ওতে বাধ্য করার কোনো বিষয় না। ইসলাম কিন্তু না, আইন করাও দরকার নেই, আইনেরও দরকার হবে না। কারণ হলো
মানে কোরআনেই সব কিছু। দেখেন কোরআন কিন্তু আল্লাহ রাসূলের উপর 23 বছর নাযিল হয়েছে। এই বিধানটা তো একদিনেই হইতে পারতো। তাইলে ধারাবাহিকভাবে মানুষের প্রয়োজন, সমস্যা যখন দেখা দিচ্ছে তখনই কিন্তু এটা মানে কোরআনের এই বিধানগুলো নাযিল হয়েছে। আমরা মনে করি যে সমাজে যখন আপনি সমাজের দায়িত্ব নিবেন তখন মানুষের সমস্যাগুলো অ্যাড্রেস করবেন, চিহ্নিত করবেন কার কী সমস্যা আছে, এবং আমরা মনে করি নারীরা স্বাধীনভাবেই তাদের সকল মতামত পেশ করতে পারবেন, তারপর কর্মক্ষেত্রে স্বাধীনতা পাবেন এবং যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন। এক্ষেত্রে কোনো ইসলাম কোথাও লিমিটেশন করে নাই। মানে আপনি বলতে চাচ্ছেন আসলে যে নারীরা কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের যেই পর্দা করা, চলাফেরা করার বিষয়টি আপনারা আইন করে না করবেন নো না, নো হয়তোবা তাদেরকে বুঝানোর মাধ্যমে আপনারা ধীরে ধীরে এই ধীরে ধীরে জিনিসটাকে ধীরে ধীরে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, ইয়েস এরকম কিছু ইয়েস একটা। ইয়েস। আচ্ছা, আমি জুলাই বিপ্লবের চেতনার বিষয়ে নিয়ে আপনাদের ইস্তেহারে রয়েছে এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের উপর বেশি গুরুত্ব দিবেন বলছেন আপনারা। জুলাই যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য আসলে কি করার আছে আগামী? তাদের চেতনার মূল মানে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। জি, তাদের মূল চেতনার জায়গাটা ছিল উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস। আমরা বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই। জি। তাদের দাবি ছিল যে আমরা সকল ক্ষেত্রে, রাষ্ট্রীয় এবং প্রশাসনের ক্ষেত্রে যাতে কোনো বৈষম্য না থাকে। আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদের জন্য আপনাদের কি করণীয় আছে? এই জুলাই যোদ্ধাদের জন্য আমরা একটা সম্মানের ব্যবস্থা করব, যার পরিবারটা যাতে তার সন্তানরা লেখাপড়া করে বড় হইতে পারে, চাকরি বাকরির পর্যায়ে যেতে পারে এবং তারা যেন স্বাবলম্বী হইতে পারে। জি, এজন্য তাদেরকে স্বাবলম্বী করার জন্য যা যা করা দরকার আমরা করব। আর যারা আহত আছেন তাদেরকে চিকিৎসার মাধ্যমে দেশে বিদেশে যারা মানে বিভিন্ন ধরনের সমস্যা আছে, আমার এখানে চেম্বারে আসলে একজনের গায়ে মানে 400 গুলি আছে মনে করেন। আমরা বলছি মানে প্রায় 1.5 কোটি টাকা লাগবে, জি। বাইরে ছাড়া তার চিকিৎসা হবে না। তো গভর্নমেন্ট কিছু সহযোগিতা করছেন, কিন্তু বাট তার ওই এখন পর্যন্ত পরিপূর্ণভাবে সুস্থ হতে পারে নাই। তা আমরা মনে করি যে না, এদেরকে পরিপূর্ণভাবে সুস্থ করা এবং তাদের জন্য সুযোগ দেওয়া, মনে করেন যে হাত হারাইছে তাকে একটা কর্মের ব্যবস্থা করা, আর কর্মের ব্যবস্থা যতক্ষণ না হবে এদেরকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে এদের সম্মানের ব্যবস্থা করা। ৭১ মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন সেই সব মুক্তিযোদ্ধাদের কথা কি ভাবছেন তারা বাদ আমরা যাবে? আমরা ৭১-এ যারা মুক্তিযুদ্ধে, আমিও একজন ওই পরিবারের সন্তান, যাই হোক, জি, কিন্তু আমরা মনে করি যে যারা দেশের জন্য লড়াই করছেন, যারা মানে আজাদির জন্য, দেশ স্বাধীনের জন্য যারা কাজ করছেন, আমরা সবাইকে সম্মানিত করতে চাই। জি। আমাদের এখানে আমাদেরকে কোনো বৈষম্য থাকবে না, তারাও কি সমান সুযোগ পাবে? সুযোগ পাবে আমাদের দিক থেকে। আচ্ছা, আচ্ছা, সামাজিক সম্প্রীতি নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা সকল ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলছেন, সমান অধিকার নিশ্চিতের কথা বলছেন। তো এবং আমরাই প্রথম দেখলাম জামায়াতে ইসলামী যে তাদের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন ধর্মের নেতা আপনাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনারা তাদেরকে সাথে যৌথভাবে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করছেন। তো আহ, সাড়া কেমন পাচ্ছেন বিভিন্ন ধর্ম থেকে? না, আমরা তো ব্যাপক সাড়া পাচ্ছি। জি, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের এই 54 বৎসরে আপনিও তো যেহেতু এই প্রফেশনে আছেন, এই প্রফেশনে থাকার কারণে আপনার কাছেও জানা থাকার কথা। আমরা ধরেন যত মানে ভিন্ন ধর্মাবলম্বী আছেন তাদের যে সম্পত্তি আত্মসাৎ করা, তাদের দোকানপাট লুট করা, তাদের বাড়িঘরে করা, তাদের ধর্মীয় উপাসনাগুলোকে হামলা করা বিভিন্ন সময় যেটা হয়েছে, একে আপনি দেখবেন যে জামাতের পক্ষ থেকে আপনি তাদের থেকেও আপনি জেনে নিতে পারেন, বা আপনিও যদি শুরুতে আমরা দেখেছি আপনারা পাহারা দিয়েছেন, হ্যাঁ এরকম পাড়া দিচ্ছে। অনেক আমরা জায়গায় এখন না, দেখেছি শুধু আমরা। আগে থেকেই আমরা মানে একটা পারস্পরিক সহ অবস্থানে বিশ্বাস করি যে আপনি যদি সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যান, ন্যায় বিচার কিন্তু আপনি শুধু মুসলমানদের জন্য করবেন, হিন্দুদের জন্য করবেন, এ তো হতে পারে না। ন্যায় বিচার আপনার মানে ইন এ অল রেসপেক্ট আপনাকে সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে ন্যায় বিচার, তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত, সমাজের সকলকে আপনি সমানভাবে আপনি না দেখবেন, ততক্ষণ পর্যন্ত সুশাসন প্রতিষ্ঠিত হবে না। আচ্ছা, আচ্ছা, ওই যে আপনি জানেন যে আপনার যেই ফেনী ১ আসনের অনেকগুলো নানা সমস্যা রয়েছে, নাগরিক সমস্যা, এবং এর মধ্যে যেই অন্যতম যে বিষয়গুলো রয়েছে, যদি আমরা দু একটা বলি, যে বেড়ি বা বাঁধের ভাঙ্গনের যে বিষয়, জলাবদ্ধতার যে বিষয়গুলো রয়েছে, এবং মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর যে বেড়িবাঁধের বিষয়, আসলে এই ব্যাপারে আপনার পরিকল্পনা কি? এটার সমাধানে আপনার পরিকল্পনা কি রয়েছে? আমি এখানে নমিনেশন পাওয়ার পর থেকেই বল্লার মুখ বলে আর কি একটা জায়গা, বল্লার মুখ, সেটা হলো একেবারে আপনার মুহুরী নদীর মানে যেখান থেকে বিলোনিয়া থেকে নদীটার উৎপত্তি
বলার মুখে হলো মানে সবসময় যখন একটু পানির প্রবাহ বাড়ে যায় তখন তারা করে কি ওই তাদের একটা সুইচ গেট আছে, জি। তারা এগুলো গেট খুলে দেয় আর আমাদের এদিক দিয়ে বাঁধগুলো কেটে দেয়। আচ্ছা। বাঁধ কেটে দিলে আমাদের ওই ভিতরে আর আমাদের ভাতও দুর্বল। যারা বাঁধের কাজ করছেন অতীতে জি। এরা আমাদের আমিরে জামাত, ব্যাপক দুর্নীতি হয়েছে। হ্যাঁ ব্যাপক দুর্নীতি হয়েছে। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবকে নিয়ে গেছিলাম বলার মুখে। তো উনি যেটা বেড়িবাদ বলি আমরা, এই বেড়িবাদে উনি কাপড়ের জুতা ছিল, উনি একটা লাথি দিল, লাথি দেওয়ার পরে দেখলাম যে সব সুরকি মুরকি সব উঠে গেছে। জি। তো বলছে দেখো ওনাদের দোষ দিয়ে তো লাভ নেই, তোমরা কি করছো। এবং ওখানে যারা বসবাস করে মানে নদীর তীরে একদম চরের মধ্যে, ওখানে অনেকগুলো পরিবার আছে। আমি বয়স্কদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা কিভাবে থাকেন এখানে এত কষ্ট করে। তো বলছে যে দেখেন বাবারা, আমাদের তো বাপদাদার ভিটা এটা, তো অনেকের 74-75 বয়স। তো বললো যে দেখো মানে আমাদের কোনো গভর্নমেন্ট আমাদের দিকে তাকায়নি আচ্ছা। এই বাঁধগুলো নির্মাণের ব্যাপারে বা এখানে সুরক্ষা দেওয়ার ব্যাপারে, পানি মানে আপনার ধরেন প্রবাহ সঠিকভাবে নদী সংস্কার করার ব্যাপারে এবং টিকসই বাঁধ দেওয়ার ব্যাপারে। এই ভূমিকাটা গত 54 বছরে কেউ নেই। অথচ ওয়ার্ল্ড ব্যাংক, IMF আপনি যদি খবর নেন দেখবেন যে তারপর ADB IDB সহ আমাদের অনেক টাকা কিন্তু এই নদীর উপরে বরাদ্দ আছে, কিন্তু বরাদ্দের টাকাটা সবসময় আত্মসাৎ হয়েছে, সবসময় আত্মসাৎ হয়েছে। এই জন্য না, আমরা অতীতেও দেখেছি আসলে যে সরকারি ক্ষমতা আসুক না কেন সরকারের সংশ্লিষ্ট নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানই কিন্তু কাজগুলি করে। কাজ করে। আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এইসব ঠিকাদারি লাইসেন্স আপনারা আপনাদের দলীয় নেতাদের দেবেন কিনা, তাদের দ্বারা আপনারা এই ধরনের কাজ করাবেন কিনা, উন্নয়নমূলক কাজ করাবেন কিনা? না, আমরা ক্ষমতায় যদি আল্লাহ আমাদেরকে জি। এই আসনে টোটালি যদি বাংলাদেশের ক্ষমতা হুম। দেন, আমরা নিরপেক্ষ দৃষ্টিতে যারা আসলে আপনার, আমরা মনে করি 100 টাকা যদি বাজেট হয় 100 টাকার কাজ হবে ইনশাল্লাহ। 1 লাখ টাকা যদি বাজেট হয় 1 লাখ টাকার কাজ হবে। সেখানে 20%, 25%, 30%, 50% আপনার মানে রাস্তায় খরচ হবে বা শেষ পর্যন্ত গিয়া দেখা যাবে যে এখানে, আমি তো আপনাকে বললাম 54 বৎসরে এই নদীর উপরে টিকসই কোনো বাদ দেওয়া হয়নি, যার ফলে আমাদের কৃষকরা গত এই 8-9 মাসে 3টা বন্যা দেখছে তারা। আপনি টিকসই বাঁধ কিভাবে নির্মাণ করতে চাচ্ছেন, সেটা কিভাবে পরিকল্পনা? আপনার একটা হলো যে আপনি ধরেন এখন তো আধুনিক অনেক প্রযুক্তি বেড়েছে, এই প্রযুক্তি নির্ভর আধুনিক আপনি যদি দেখেন যে সারা পৃথিবীতে কিন্তু এরকম সমস্যা আছে। মানে যেমন ভারত এখন আমাদের একটা সুযোগ গ্রহণ করতেছে। আমরা যেহেতু এখানে স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার অভাব অথবা দুর্নীতিগ্রস্ত আমাদের প্রশাসন ধরুন মিলেয়া বা প্রতিনিধি থাকে, এই জন্য তারা এই সুযোগটা নিছেন। আমি মনে করি যদি নদীগুলো সংস্কার করা হয়, আপনি দেখবেন যে আমি পরশুদিন গেছি মরি নদীতে, মাঝখানে আপনার গাছ উঠে গেছে, বিশাল গাছ, এবং মাঝখানে টিলার মতো হয়ে গেছে আর দুই পাশে নদী। তার মানে নদীটা যদি খনন করেন তাহলে এই প্রতিবন্ধকতা তৈরি হবে না ঠিক মতো, তাহলে আপনি ওখান থেকেই মাটি উঠায় কিন্তু ভরাট করতে পারবেন। এরপরে মানে এই সিমেন্ট দিয়ে আপনি কাজ করলে যদি আপনি যদি পর্যাপ্ত টিকসই করেন তাহলে এই বাঁধ কখনো ভাঙবে না, আচ্ছা। বাঁধ সঠিকভাবেই রক্ষণাবেক্ষণ হবে। এই যে দলীয় নেতা কর্মীদের দ্বারা যে না, প্রকল্পের কাজ আমরা করা হয়, এখানে দলীয়, এই জায়গাটা নিয়ে না আপনারা আমরা কিভাবে চিন্তা করছেন? আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে জি। এখানে আমরা 18 কোটি মানুষ, এখানে দলীয় কোনো লোকদেরকে মানে অনভিজ্ঞ লোক দিয়ে আমরা কাজ করাবো না। জি। এখানে যারা মনে করেন দীর্ঘদিন থেকে যাদের অভিজ্ঞতা আছে, যারা টেন্ডারে, যেমন এখন টেন্ডার বাক্স চুরি হয় মানে ছিনতাই হয়, জি। এবং কাউকে আপনি ধরেন আবার অনেকগুলো কাজ হয়েছে, আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো টেন্ডার কাউকে করতে দেয় নাই, মানে একটা সিন্ডিকেটের মাধ্যমে এটা চলে গেছে। আমরা মনে করি যে না, আমরা পুরো জিনিসটা এখানে আপনার দেশি বিদেশি অনেক, আমাদের মোহরী নদীতে তো ধরেন মানে যদি আপনাকে যদি একেবারে বিলোনিয়া থেকে শুরু করেন তাহলে এটাকে আপনাকে যাইতে হবে একেবারে ইয়ে পর্যন্ত, আপনার ছাগলনাইয়ার শেষ মাথা পর্যন্ত, জি। মৌরিগঞ্জ যেটাকে বলি আমরা, মানে যেটা এটা লিঙ্ক হয়েছে আপনার ফেনী নদীর সাথে। এবং এখানে যে অবৈধ বালি উত্তোলন, এখানে হাজার হাজার কোটি টাকা মানে দীর্ঘ সময় আপনি ফেনী নদী, এটা আমাদের ছাগলনাইয়ার বিশাল একটা অংশ পাইছে। তারপরে এখানে মোহরী নদী, সিলোনিয়া নদী, কহুয়া নদী, তাহলে 4টা নদী, কিন্তু এই 4টা নদী থেকে শুধু অবৈধভাবে বালুই উত্তোলন করা হয়, কিন্তু এর মানে রক্ষণাবেক্ষণ অথবা টিকসই বাদ দেওয়ার ব্যাপারে অথবা নদী সংস্কারের ব্যাপারে কোনো উদ্যোগ নেই।
যার ফলে আমরা চাইতেছি যে যদি এটা হয়, আমরা মানে প্রত্যেকটা জিনিস স্বচ্ছতার সাথে হবে। জি জি এখানে কোনো দুর্নীতিও হবে না, চাঁদাবাজিও হবে না, জি। টেন্ডারবাজি হবে না। প্রকল্প বাস্তবায়নে আপনারা স্বচ্ছতা, জিরো শতভাগ টলারেন্স শতভাগ নীতি আপনাদের শতভাগ থাকবে আর স্বচ্ছতা কি। থাকবে, আচ্ছা, শতভাগ। আপনার আসনে তো আপনার আইন শৃঙ্খলা নিয়ে স্থানীয়ভাবে মনে কিন্তু বেশ মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, এবং যদি নির্বাচন কমিশন বলছে যে সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে, এরপর আসলে নিরাপত্তা নিয়ে আপনি শঙ্কা প্রকাশ করছেন কিনা? আসলে আমরা তো ইতিমধ্যে প্রশাসনের সাথে একাধিকবার আমাদের বৈঠক হয়েছে, আমরা কথাও বলার চেষ্টা করেছি। ওনারা আমাদেরকে নিরাপত্তার ব্যাপারে শতভাগ গ্যারান্টি দিয়েছে। জি। মানে আমরা আপনারা আশ্বস্ত হতে পারছেন হ্যাঁ, কিনা? কি কি সমস্যা আছে, সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি। কারণ আমার ৩ দিকে হলো ভারত। জি ছাগলনাইয়ার ওই পুরাটাই বর্ডার আপনার, জি আবার পরশুরামের পুরাটাই বর্ডার, ফুলগাজীর এইদিকেও পুরাটা বর্ডার। ২ দিকেই, ফুলগাজীরও ২ দিকে বর্ডার, পরশুরামের পুরা ২ দিকে বর্ডার, ছাগলনাইয়ার দিকে। এই জন্য আমরা ওনাদের দৃষ্টিতে বা আমরা সীমান্তরক্ষী যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি। ওনারা বলছেন যে ওনারা মানে এখন গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী যাতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে পারে, নিরাপদে ভোট দিতে পারে, এবং মানুষের মধ্যে যদি কোনো শঙ্কা না থাকে, ভয়ভীতি না থাকে, সেভাবেই ওনারা চেষ্টা করতেছেন। এবং ইতিমধ্যে ওনারা আমাদেরকে জানাইছেন যেটা, যে যারা সমাজে ধরেন আমাদের এখানে আমরা বলছি যে অনেকগুলো অস্ত্র লুট হয়েছে, মানে ফেনী জেলায়ও অনেকগুলো অস্ত্র লুট হয়েছে বিভিন্ন থানা থেকে। তো এটা উদ্ধারের ব্যাপারে ওনারা বলছেন যে আমরা হ্যাঁ, এই কাজ আমাদের নলেজে আছে, এটা সিরিয়াসলি আমরা দেখতেছি। তো আমরা তো আশাবাদী যে প্রশাসনের আমরা বিশ্বাস করতে চাই যে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন, যেমন ধরেন গত ১৬-১৭ বছর কোনো নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না। অনেক সময় খুবই খারাপ লাগে, অনেক মহিলারা বলে যে আমি বিয়ে হয়েছে, আমার ৩ সন্তানের জনক হয়েছি, কিন্তু আমি গত ৪টা নির্বাচনে ভোট দিতে পারিনি। আমার বয়স এখন ৩৭ বছর। এই ৩২ থেকে ৩৬ বছর বয়সে অনেক আমাদের মানে ইয়াংরা আছেন, তারা ভোট দিতে পারেন নাই, মানে দিনের পর রাতে হয়ে গেছে। তো আমরা চাই যে না, এবার ভোটটা মানে একেবারেই শতভাগ নিরপেক্ষ হোক, প্রশাসনের মাধ্যমে এটা নিশ্চিত করবে, এবং মানুষ যাতে, মানুষের মধ্যে এটা একটা আস্থা তৈরি হয় যে না, আমি ভোট কেন্দ্রে মানে ভয়ভীতিহীনভাবে যেতে পারবো। এবং আর ভোটটা আসলে এটা তো আপনি নিশ্চিত করতে হবে, যারা রাজনৈতিক দল রয়েছে, যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করছেন, প্রার্থী রয়েছেন, তারা আসলে ভোটারদের যার মধ্যে যাতে কোনো আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা তৈরি না হয়, সে বিষয়টি তারাও তাদের দেখার কিন্তু অন্যতম বিষয়। এবং যেটি বলছিলেন যে আসলে ভারতের পাশাপাশি এই যে বর্ডার এলাকা, যে ফেনীর যে কথা বলছিলেন, এখানে কিন্তু আপনাদের চোরাচালান ও মাদকের বেশ রমরমা বিষয় রয়েছে অনেক দিন ধরে, এবং এটা একটা বড় ইস্যু, এবং নির্বাচনীতে আপনারা এটার অনেকগুলো কথা বলছেন এর বন্ধের বিষয়ে, এই চোরাচালান বন্ধ, মাদক নিয়ন্ত্রণের বিষয়ে। আপনার প্রস্তাবনা কি ছিল? না, আমি তো পরিষ্কার বক্তব্য হলো যে দেখেন, আমাদের মাদকের কারণে আমাদের যুব সমাজ, যেটা যুব সমাজের মধ্যে ব্যাপক এটা মাদক আমাদের মানে বর্ডার দিয়ে আসে, এবং এটা সবাই স্বীকার করে। মুরব্বীরা যখন আমরা যাই, যে কোনো মসজিদে যাই অথবা শিক্ষা প্রতিষ্ঠানে যাই, বলে যে বাবা আমাদের এটাকে তুমি ১ নাম্বার প্রায়োরিটি দিবা, যে মাদকের বিষয়টা। মাদক মানে আমরা যদি এটাকে তোমরা যদি নিয়ন্ত্রণ করতে পারো বা বন্ধ করতে পারো, তাহলে আমার সমাজের মানে বিরাট, যেমন যেমন আপনি একটা পরিবারে যখন দেখবেন বা একটা সমাজে দেখবেন যে ৩-৪টা ছেলে মাদকাসক্ত, কিন্তু সেই সমাজটা কিন্তু এখান থেকে কিন্তু শুরু, এখান থেকে আরও লোকজন এখানে এই ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। এই জন্য আমাদের পরিষ্কার বক্তব্য হলো, মাদকের যাতে কোনোভাবেই মানে এখানে আমদানি না হইতে পারে, চোরাচালান না হইতে পারে, এই সমস্ত বিষয়গুলো আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দেব। আপনি জানেন যে নির্বাচন অবশ্য সুনিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা কিন্তু নাগরিক এবং রাজনৈতিক দলগুলোর সাংবিধানিক দায়িত্ব। এবং আমি শেষ প্রশ্নই করতে চাচ্ছি এটি, যে এখানে আপনার গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা একজন প্রার্থীর রাষ্ট্র ভোটারদের কাছে আসলে কি কি দায়বদ্ধতা থাকা উচিত বলে আপনি মনে করছেন? না, প্রথম কথা হলো যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি ধরেন সন্ত্রাসে বিশ্বাস করি না, ভোট কারচুপিতে বিশ্বাস করি না, এবং এই ধরনের ভোট দিয়ে আমি নির্বাচিত হইতে চাই না। কারণ অতীতে যারা এরকম নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু তাদের পরবর্তী জীবনটা সুখের হয় নাই। সেজন্য আমার নিজের বক্তব্য হচ্ছে যে আমরা সকল পলিটিক্যাল পার্টিকে আমার নিবেদন থাকবে, এবং তাদের বিনয়ের সাথে আমি অনুরোধ করব যে আমরা রাজনীতি করি মানুষের জন্য। এখানে যদি আমরা ব্যক্তির ঊর্ধ্বে উঠে যদি আমরা রাজনীতি করতে পারি, সবাইকে যদি আমরা মনে করি যে না, এখানে
মানে একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করব, সুন্দর সমাজ আমরা প্রতিষ্ঠিত করব, তাহলে আমাদের লক্ষ্য টার্গেট হওয়া দরকার যে আমাদের মধ্যে সহমত আমাদের থাকতে হবে। জি। এবং প্রশাসন তো ধরেন, প্রশাসনকে সহযোগিতা না করলে তো হবে না। আমরা মনে করি আমার যে পলিটিক্যাল ক্যারিয়ার আছে বা এখন যারা আমাকে জেতানোর জন্য কাজ করতেছে, আমাদের পরিষ্কার বক্তব্য হলো যে আমরা কোনো সন্ত্রাসী বিশ্বাস করি না। আমরা কোনো ধরনের মানে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার ক্ষেত্রে আমরা কোনো ভূমিকা রাখবো না। আমরা চাই যে জনগণ যাকে উপযুক্ত মনে করবেন, যাকে যোগ্য মনে করবেন, তাকেই সে পছন্দ করে নেবেন। আমরা তাকে ওয়েলকাম জানাবো এবং আমি সহযোগিতা করবো। ভোটাররা আসলে যে তাদের পছন্দের প্রার্থী যাকে নির্বাচন হ্যাঁ। করুক না কেন, কিন্তু আপনাদের লক্ষ্য থাকবে যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন Yes. অনুষ্ঠানের। না, আমি মনে করি যে যাবতীয়- যিনি নির্বাচিত হবেন তাকে আমি সহযোগিতা করবো এলাকার উন্নয়নের ক্ষেত্রে। আমি যদি নির্বাচিত হই তাদেরকেও আমার মানে একই যে সহযোগিতা আছে, যে সবাই মিলে আমরা এলাকার উন্নয়ন করব। এখানে তো আমরা রাজনীতি করি মানুষের জন্য। যদি মানুষের জন্য রাজনীতি হয় তাহলে তো এখানে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু বিষয় না। আমি মনে করি যে আমরা যিনি নির্বাচিত হবেন তাকে আমরা সহযোগিতা করব আমার এলাকার উন্নয়নের জন্য। আচ্ছা, আপনার আসনের ভোটারদের জন্য আপনাকে যদি 1 মিনিট বলতে বলা হয়, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমার আসলে ভোটারদের ব্যাপারে আমার পরিষ্কার প্রথম কথা হলো আমি জি। যে ওনাদের কাছে আমি কৃতজ্ঞ ঋণী যে আমি যত জায়গায় গেছি ওনারা আমাকে সহযোগিতা করেছেন সকল দিক থেকে। আর 2 নম্বর হলো আমি মনে করি যে ওনাদের প্রত্যাশা অনুযায়ী জি। এবং ওনাদের যে সমস্ত আমাদের সমস্যাগুলো আছে এগুলো আমি চিহ্নিত করার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি যে আমাদের নদী খনন থেকে আরম্ভ করি টেকসই বাঁধ এবং কৃষকের যে কোনো সমস্যা আছে, আমরা এই নদীগুলো নিয়ে আপনার ইকোনমিক জোন করা একটা প্ল্যান আছে, মাস্টার প্ল্যান বড় ধরনের। তো এইটা যদি আমরা করতে পারি তাহলে আমি মনে করি আমার এলাকায় ধরেন এখন যে সমস্ত অবকাঠামোগত সমস্যার কথা বললাম, যে প্রযুক্তি নির্ভর শিক্ষার ক্ষেত্রে কলেজ এবং স্কুল মাদ্রাসাগুলোতে বিরাট, মাদক অন্যতম হ্যাঁ, এবং মাদকের সমস্যা, হ্যাঁ, মাদক থেকে আমরা এই সমাজ এবং আমাদের এলাকা যদি আমরা মুক্ত করতে চাই, এদেরকে যদি মাদকের হাত থেকে যদি মানে রক্ষা করতে চাই, তাহলে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই। এলাকার সকল মানুষের সহযোগিতা নিয়েই আমাদেরকে আগামী ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে আপনার হবে। প্রতিদ্বন্দ্বীর সহযোগিতা চাইবেন কিনা? হ্যাঁ, আমি ওনারও সহযোগিতা চাই। আমি তো বললাম যে নির্বাচিত যে হোক আমি তাকে সহযোগিতা করব। আমি নির্বাচিত হলে আমি ওনার অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব। আবার উনি নির্বাচিত হলে ওনাকে আমি সহযোগিতা করব। আমার মানে এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমি এখানে মনে করি যে আমার এলাকার উন্নয়ন হওয়া দরকার। যেহেতু 54 বছরে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন আর নতুন করে ক্ষতিগ্রস্ত হইতে চাই না। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে, আমাদের মধ্যে চিন্তার হয়তো পার্থক্য থাকতে পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রেও তো আমাদের পার্থক্য নেই। সবাই তো আমরা বলতেছি এলাকার উন্নয়ন। তো যদি এলাকার উন্নয়নে হয় তাহলে তো এই ক্ষেত্রে তো আমরা সবাই একমত। তো এই ঐক্যটা আমরা ধরে রাখতে চাই। আমরা চাই না যে হানাহানি রেষারেষি নিজেদের মধ্যে মানে বিভিন্ন ধরনের বিবাদ যে সমস্ত বিষয়গুলো হয় আর কি, এগুলো আমি চাই না ব্যক্তিগতভাবে। আমি চাই যে সবাই মিলে আমরা সহমত, ওনার কথা উনি বলবো, আমার কথা আমি বলবো। ভোটাররা যদি আমাকে পছন্দ করে তাহলে আমি যদি বিজয়ী হই উনি আমাকে সহযোগিতা, উনি বিজয়ী হলে ওনাকে আমি সহযোগিতা করব এলাকার উন্নয়নের জন্য। এখানে তো আমাদের টার্গেট একটাই, যে আমরা সবাই বলতেছি রাজনীতির মূল টার্গেট হলো জনগণের কল্যাণ। জনকল্যাণের জন্যই তো আমার কাজ। জি, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই দিন ভোটের লড়াই অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাদের। দর্শক, আপনারা জানেন যে এই দিন ভোটের লড়াই আমাদের যে অনুষ্ঠান, আমরা সংসদীয় আসনের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি আমরা করছি। আজ আমাদের সাথে ছিলেন এই দিন ভোটের লড়াই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী 1 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন। তো আজ এ পর্যন্তই। এরপর দেখা হবে অন্য কোনো সংসদীয় আসনের অন্য কোনো প্রার্থীকে সাথে দিয়ে। ধন্যবাদ।